ইগনু স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় BHIE 143 ইউনিট 9 আর 10। এই ইউনিটটির বিষয়বস্তু ডিবেটস অন এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, আর এটা 9-এর। আর 10-এর ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্নস ইন পোস্ট কলোনিয়াল সোসাইটিস। তাহলে ডিবেট মানে বিতর্ক, যে কোনো জিনিস নিয়ে তো বিতর্ক চলতেই থাকে। কি ইতিহাস, কি সমাজবিদ্যা, কি রাজনীতি, অর্থনীতি, যে কোনো বিষয়ে বিতর্ক কিন্তু এটা ন্যাচারাল এবং এটা সুস্থ পরিবেশের একটা লক্ষণ। কারণ অন্ধভাবে কোনো বিষয়কে মেনে নিতে পারেন না। কারণ যারা শিক্ষা বা জ্ঞান অর্জন করেন, আমি পুঁথিগত শিক্ষা বলছি না, সত্যিকারের জ্ঞান অর্জন করেন, তাদের মধ্যে কিন্তু বিচার বিবেচনার একটা ক্ষমতা জন্মায় এবং সেই বিচার বিবেচনার ক্ষমতা থেকেই কিন্তু তর্ক বিতর্কের জন্ম হয় এবং এই তর্ক বিতর্ক থেকেই কিন্তু বহু বিষয়গুলো যেগুলো একসময় মনে হতো সত্যি, সেটা ভ্রান্ত প্রমাণিত হয়। ভূগোল বলুন, বিজ্ঞান বলুন, পরিবেশ বলুন, সব ক্ষেত্রে। যেমন এই চন্দ্রযান 3, এই চন্দ্র সম্পর্কে আমাদের আগে যে ধারণা ছিল, এই চাঁদ, সূর্য, এগুলো তো পরিবেশেরই একটা অঙ্গ, প্রকৃতির একটা ফেনোমেনাল একটা পার্ট। যেমন এই অরণ্য, ভূমি, জলভাগ সব কিছুতে নিয়েই কিন্তু এই প্রকৃতি এবং তার পরিবেশ তৈরি হয়েছে। তাহলে আমরা বারবার এই BHIE 143-তে এই এনভায়রনমেন্টের উপর জোর দিচ্ছি এবং আমি আগেও বলেছি, এখনো বলছি যে ইগনু এই বিষয়টি সিলেবাসে ইনক্লুড করেছেন। এর পেছনে মূল কারণ হলো পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীকে সচেতন করে দেওয়া এবং এই পরিবেশ, প্রকৃতি, যে পরিবেশের মধ্যে আমরা জন্মেছি, যে পরিবেশে আমরা বেঁচে বাঁচছি, আমরা তার অক্সিজেনকে, নিঃশ্বাসকে, আমরা যে অক্সিজেনকে গ্রহণ করছি, অর্থাৎ সুস্থ বায়ুকে, যে আমাদের শ্বাস হতো, বায়ু বলে কোনো জিনিস থাকতো না, তাহলে আমরা কি করে আমাদের জীবন ধারণ করতাম? তাহলে এখানেই কিন্তু আসছে পরিবেশের সঙ্গে হেলথ বা স্বাস্থ্যের সম্পর্ক। বা ধরুন অক্সিজেন নেই, শুধু কার্বন ডাই অক্সাইডে পুরো ভরে গেল সমগ্র বায়ুমণ্ডল, তাহলে কি হবে? তাহলে তো মানুষ মরেই যাবে, দম আটকে মরে যাবে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শোনা গেছে মহামান্য হিটলার, যিনি সেই সময় হিটলার, যিনি জার্মানির প্রধান ছিলেন এবং যাকে আমরা ডিক্টেটর বলি, তিনি বহু ইহুদিকে তিনি গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে তিনি তাদের মৃত্যুর পথকে প্রশস্ত করে দিয়েছিলেন। তাহলে এই যে গ্যাস চেম্বার, এটার সঙ্গে তাদের মৃত্যুর সম্পর্ক কি? তার মানে এই যে আমাদের বায়ুমণ্ডলে অনেক গ্যাসীয় স্তর আছে, গ্যাসীয় পদার্থ আছে, তাই তো?
মানে ওই গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে যাদেরকে বন্দীদের ওখানে মেরে ফেলার কারণ কি? তার কারণ এমন বিষাক্ত গ্যাসে ওই চেম্বারটি পরিপূর্ণ, যেটা আমাদের হেলথ নিতে পারে না। যেটা আমরা যদি নিঃশ্বাস আর প্রশ্বাস, আমরা যদি সেই শ্বাসটা গ্রহণ করি, তাহলে আমাদের অবধারিত মৃত্যু। আরেকটা বিষয়, অনেক কিছু আছে এই পরিবেশের মধ্যে, এই যে নানা রকম পেস্ট কন্ট্রোল দেওয়া হয়। এই পেস্ট কন্ট্রোল কেন না? কীটনাশক যাতে কীট পতঙ্গ মরে যায়। কিন্তু এই কীট পতঙ্গ যারা ওই পেস্ট কন্ট্রোলের দ্বারা যারা মারা যাচ্ছে ওইসব কীটনাশক ওষুধ ছড়ানোর জন্য, সেইটা যদি আমরা কোনো কারণে ভুলক্রমে সেটা খেয়ে ফেলি বা ভুলক্রমে আমাদের নিঃশ্বাসের মধ্যে সেটা আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের মৃত্যু অবধারিত বা অন্য কোনো একটা সাংঘাতিক কোনো ডিজিজ হতে পারে। একইভাবে আমি যদি হিরোশিমা নাগাসাকির উদাহরণ তুলে ধরি, পরমাণু যে আক্রমণ হয়েছিল এবং আমেরিকা সেই পরমাণু আক্রমণ করে, সে আণবিক কারণে বহু মানুষ মারা গিয়েছিল, ধ্বংস হয়েছিল। জাপানের মতো একটা ছোট দেশ এবং হিরোশিমা নাগাসাকির উপর যখন সেই বোমটা ফেলা হয়েছিল, তখন শুধু হিরোশিমা নাগাসাকি নয়, এক বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই গ্যাসটা যখন ছড়িয়ে পড়েছিল, সেই গ্যাস যখন মানুষের শরীরের সঙ্গে মিশে গিয়েছিল, শ্বাসে শ্বাসে কয়েক প্রজন্ম ক্রিপলড হয়ে গিয়েছিল। উপস্থিত তো বহু মানুষ মারা গিয়েছিল, বায়ুমণ্ডল পুরো দূষিত হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক প্রজন্ম তারা ক্রিপলড হয়ে গিয়েছিল। তারা আর কোনোদিন সুস্থভাবে তারা বেঁচে থাকতে পারেনি। তাহলে হেলথ মানে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইন্টেলিজেন্ট হেলথ, অর্থাৎ হেলথ দ্যাট ইজ রিলেটেড টু ইন্টেলিজেন্স। তাহলে হেলথ মানে কিন্তু শুধু আমার শরীরটা জ্বর হয়েছে কিনা, বা আমার গলাটা ব্যথা হয়েছে কিনা, কিংবা আমার শরীরে কোনো চর্মরোগ হয়েছে কিনা, বা ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কিনা, এটা নয়। এই ডেঙ্গু ম্যালেরিয়ার প্রসঙ্গেও আসছি, এটার সঙ্গেও কিন্তু আগের দিন আমি বলেছিলাম, এর সঙ্গেও কিন্তু এনভায়রনমেন্টের একটা যোগ রয়েছে। যেখানে নোংরা আবর্জনা, যেখানে জল জমে থাকে, সেটা হচ্ছে এইসব মশার আতুরঘর। একটা সময় কলোনিয়াল পিরিয়ডে যখন এই পাবলিক হেলথ সম্পর্কে সরকারেরও সচেতনতা ছিল না, মানুষের সচেতনতা দুরস্ত, সেই সময় কিন্তু প্রচুর বহু সংখ্যক মানুষ এই কলেরা, এই ম্যালেরিয়াতে মারা গেছে। এছাড়া তো কলেরা তো ছিল, কালা জ্বর ছিল, প্লেগ নামক রোগ ছিল। সবই কিন্তু কোন জীব জন্তু বাহিত, এবং এই সব জীব জন্তু কোথায় জন্মায়? নোংরা থেকে তারা তাদের সমস্ত তাদের খাদ্য সংগ্রহ করে। সেই ক্ষেত্রে আমরা যদি এনভায়রনমেন্টকে যদি হেলদি এনভায়রনমেন্ট রাখি, আমরা যদি এমন ভাবে পরিবেশকে শুকনো রাখি যেখানে কোনো জল জমবে না,
কোনো আগাছা তৈরি হবে না যেখানে মশা জমতে পারে, কোনো ফুলদানির মধ্যে জল জমিয়ে না রাখি, তাহলে আর ম্যালেরিয়ার মশা জমতে পারে না, ডেঙ্গুর মশা জমতে পারে না। এবং আমরা সঠিকভাবে সেখানে ব্লিচিং স্প্রে করি। আর আগেকার সময়ে সরকারকে দেখেছি যে এক রকমের ধোঁয়া স্প্রে করত, যেই ধোঁয়া বলে মশার পক্ষে ক্ষতিকারক এবং মশা মরে যেত। কিন্তু এখন যদি আপনি কর্পোরেশনকে বলেন যে কি হলো আপনারা ধোঁয়া দিচ্ছেন না, তো না, ধোঁয়াটা আপনাদের শরীরের পক্ষে খুব খারাপ এবং পরিবেশকে দূষিত করে। হ্যাঁ, হতে পারে যে ওই ধোঁয়া যখন দিচ্ছে তখন সেটা পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে এবং সেটা আমরা যখন কোনোভাবে আমরা সেটা আমাদের নিঃশ্বাসের মধ্য দিয়ে আমরা যখন গ্রহণ করছি তখন সেটা আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু এই কোর্টের নির্দেশ নামায় সব সময় যে সঠিক শিলমোহর থাকে তা কিন্তু নয়। বহু ক্ষেত্রে আমরা নেগলিজেন্স আমরা দেখতে পাই। তাহলে ধোঁয়া নেই তো আর কি আছে, বিকল্প কি ব্যবস্থা আছে যেটা কর্পোরেশন যার দ্বারা আমাদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান করে আমাদের সুরক্ষার ব্যবস্থা করবে, পরিবেশের সুরক্ষার ব্যবস্থা করবে। এখানেই কিন্তু সরকারের একটা উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির কথা আমরা বলতে পারি। এবং যেহেতু কলোনিয়াল পিরিয়ড বহু আগে চলে গেছে, অতিক্রান্ত হয়েছে, কলোনিয়াল সরকার কি করেনি, কি করেছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা নিয়ে অনেক গ্রিভান্স আমরা তৈরি করেছি আমাদের মনের মধ্যে, অনেক লেখালেখি হয়েছে। কিন্তু আমাদের বর্তমান জমানায় পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে সরকার কি করছে আমাদের স্বাস্থ্যের জন্য, কতটুকু তার যে নাগরিক আছে তাদের স্বাস্থ্যের সুরক্ষার ব্যবস্থা করেছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু ভাবনা চিন্তার সময় আছে। হেলথ যখন খারাপ হয়, বিদেশে আমরা জানি যে সেখানকার নাগরিকের চিকিৎসার দায়িত্ব সরকারের, যা কিছু হোক না কেন সরকারি হাসপাতাল তার দায়িত্ব নেয়। কিন্তু আমাদের দেশে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, আমাদের সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় যে যদি আমরা অসুস্থ হই, মেবি এনভায়রনমেন্টাল কারণ, যেমন যখনই একটু শীত পড়ে, যখন এইরকম একটা ময়েশ্চারাস ওয়েদার আসে, তখনই এই ধরনের ডিজিজ আসে, ভাইরাস ইনফেকশন আসে, আমাদের কাবু করে, ঘরে ঘরে জ্বর। এবং সেই জ্বরের যখন টেস্ট হচ্ছে অনেক সময় ডেঙ্গু ধরা পড়ছে, ম্যালেরিয়া ধরা পড়ছে বা অন্য কোনো রোগ ধরা পড়ছে, তাহলে সেখানে আমাদের কি করতে হবে? আমাদের তাহলে প্রচুর টাকার টেস্ট করতে হবে। এত টাকা আমাদের কোথায়? সবার কি এত টাকা আছে? এবং তখন আমাদের কাদের খপ্পরে গিয়ে পড়তে হবে? আমাদের এমন কোনো ফিজিশিয়ানের চেম্বারে যেতে হবে বা যে প্রচুর ফিস, যেটা দেওয়ার ক্ষমতা অনেকের নেই। আবার তারা এমন একটা নার্সিং হোম যার সঙ্গে তাদের টাই আপ আছে, সেই নার্সিং হোমের কথা লিখে দেবে, যে নার্সিং হোমে তাদের যে বেড ভাড়া এবং তার যে পার ডে তার খরচ, নানান রকম অ্যামেনিটিস নিয়ে, ডাক্তারের খরচা নিয়ে, দেখা গেল ৩-৪ দিনে সেটা ৪-৫ লাখ টাকা ছুঁয়েছে। করোনার সময় যেটা আপ ছাড় দেখা গেছে। তাহলে
সরকার কি এমন কোনো কার্ড করতে পারে না যার দ্বারা বিনা পয়সায় ট্রিটমেন্ট হতে পারে? কেন্দ্রীয় সরকার আয়ুষ প্রকল্প চালু করেছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে। কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করেন আপনারা স্বাস্থ্য সাথী নেবেন তো, না আমাদের এখানে স্বাস্থ্য সাথী গ্রহণ করা হয় না, তাহলে what is the utility of becoming the member of this prokolpo, this kind of mediclaim, governmental mediclaim? সরকারের এখানে কি করতে হবে? সরকারকে বাধ্য করতে হবে যে আপনারা প্রত্যেকটা নার্সিং হোমে আপনারা এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যারা আসবেন তাদের বিনা পয়সায় নিখরচায় ট্রিটমেন্ট করতে হবে। তার যদি অন্যথা হয় তাহলে পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু এই চিত্রটাকে সত্যি এরকম আশাপ্রদ? তাহলে আমাদের হেলথ হচ্ছে আমাদের একটা সমস্যা, পাশাপাশি এই এনভায়রনমেন্ট হেলথের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করছে। এনভায়রনমেন্ট বলতে আমরা কি শুধু জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টের কথাই ধরবো? তা নয়। আপনারা যদি গভীর একটু ডিপে চিন্তা করেন, হ্যাঁ এতদিন আমরা পড়ে এসেছি এনভায়রনমেন্ট বলতে এই জলবায়ু, গাছপালা, নদ নদী, মাটি, সব কিছু, অরণ্য কেটে ফেলা, তারপরে জলাভূমিকে বুঝিয়ে বাড়ি তৈরি করা, নিজের স্বার্থ রক্ষার্থে একের পর এক গাছ কাটছে, যেটা আমাদের ভবিষ্যৎ সভ্যতার এক্সিস্টেন্সের পক্ষে ভালো হচ্ছে না। এবং এই যে কলকারখানা থেকে অনবরত একটা বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে, গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, তাহলে এগুলো সমস্ত বাতাসে মিশে যাচ্ছে, বায়ুমণ্ডলকে দূষিত করছে এবং বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। একটা সময় আসবে যখন বলছে যে সূর্য আর দেখতে পাওয়া যাবে না, সূর্যের আলো আর আমাদের এখানে এসে পৌঁছবে না। তাহলে এর প্রতিকার কি? এর প্রতিকার গ্রিন হাউস যে এফেক্ট নিয়ে আমরা এত চর্চা এর আগেও করেছি, তাহলে এর প্রতিকারে আমাদের পরিবেশ দূষণকে বন্ধ রাখতে হবে। পরিবেশ যাতে দূষিত না হয় এমন কিছু ব্যবস্থা করতে হবে, যার জন্য আমাদের যে মিনিস্টার নীতিন গডকরি তিনি বলছেন যে ডিজেল গাড়িকে তুলে দেওয়া হবে কিংবা তার উপরে অনেক বেশি কর চাপানো হবে। তাই যদি হয়, এবং অনেক ইলেকট্রিক গাড়িও এসেছে, তাই যদি হয় তাহলে যে সরকারি যে বাসগুলো সেগুলো তো সবই ডিজেলের, সে এত বাস সেগুলোকে কি রিজেক্ট করা সম্ভব? এবং এই এনভায়রনমেন্ট নিয়ে যে এত আলোচনা হচ্ছে তারই ফলে কি ঠিক করা হয়েছে, 10 বছর হয়ে গেলে সেই ডিজেল গাড়ি বাতিল হবে এবং 15 বছর হয়ে গেলে পেট্রোল গাড়ি বাতিল হবে। এই সবই হচ্ছে পরিবেশ রক্ষার যে সচেতনতা তৈরি হয়েছে, তার জন্য এক একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। কারণ এর থেকে যে ধূম্র নির্গত হয় সেগুলো আমাদের হেলথের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সেদিনকে জি নিউজে দেখালো যে আমাদের যে পুরনো মোবাইল, পুরনো ব্যাটারি, পুরনো ফ্রিজ, পুরনো টিভি, এগুলো নাকি স্ক্র্যাপে চলে যাবে।
একটা সার্টেন এজের পরে, 10 বছর 15 বছর। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সরকার অনেক কিছু আইন করে, কিন্তু আইন যখন করবে তখন কিন্তু আমাদের ভারতবর্ষে যে অর্থনৈতিক অবস্থান, যে লেভেলে মানুষরা বাস করে, তাদের কথাও কিন্তু মনে রাখতে হবে। যেমন কমিউনিটি বেসড এনভায়রনমেন্টাল পলিসি নিতে বাধ্য হয়েছিল সরকার, কারণ সরকার যখন অরণ্যকে সংরক্ষণ করছে, সেটাকে নিজেদের কাজে লাগাচ্ছে, তখন কিন্তু বহু আদিবাসী, যাদের ওই অরণ্য ভূমি ছিল তাদের একমাত্র উপার্জনের পথ, তাহলে তারা সব বঞ্চিত হয়েছিল, তাদের অনেকের জীবিকা চলে গিয়েছিল। তাহলে কি করতে হবে? এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে মানুষের রোজগারটা না যায়, এবং সেই কথা মনে রেখেই কিন্তু কমিউনিটি বেসড এনভায়রনমেন্টাল প্রজেক্ট আনা হয়েছিল। সেই রকম একটা মানুষ সারা জীবন, সাধারণ মানুষ অনেক কষ্ট করে হয়তো একটা ফ্রিজ কিনলো বা একটা টিভি কিনলো, তাহলে খারাপ না হওয়া সত্ত্বেও কি যদি তাকে স্ক্র্যাপে পাঠিয়ে দেওয়া হয়, সে কি আর কোনোদিন পারবে একটা ফ্রিজ কিনতে বা টিভি কিনতে? এমন ভাবে আলোচনা করে এই এনভায়রনমেন্টকে সুরক্ষিত রাখার জন্য নীতি নিতে হবে, যেটা মানুষের অর্থনীতির পরিপন্থী হবে না। তাহলে অর্থনীতি যদি ডুবে গেল, তাহলে তার হেলথ কি করে ভালো থাকবে? অর্থনৈতিক হেলথটাও কিন্তু একটা হেলথের পর্যায়ে পড়ে, মেন্টাল সুস্থতাও কিন্তু হেলথের পর্যায়ে পড়ে। আমার যদি মনে অশান্তি থাকে যে আমার এক্ষুনি জীবিকা চলে যাবে, আমি কোত্থেকে খাওয়া পড়া রোজগার জোগাড় করব, আমার বাড়ির নানান রকম অ্যাসেট গুলো চলে যাবে, তাহলে আমার কি মেন্টাল হেলথ ভালো থাকবে? না। তাহলে তখন সেই এনভায়রনমেন্ট রক্ষার মূল্য কি? মানুষকে নিয়েই তো এনভায়রনমেন্ট। সুতরাং এনভায়রনমেন্টকে, আমাদের মানুষ এমন পদক্ষেপ করবে যেটা ইকো ফ্রেন্ডলি হবে। আবার এনভায়রনমেন্টাল প্রজেক্ট রক্ষা করার ক্ষেত্রেও সরকার এবং অন্যান্য এনজিওরা এমন নীতি গ্রহণ করবে যেগুলো মানুষের পক্ষে ফেভারেবল হবে। মানুষকে বাদ দিয়ে এনভায়রনমেন্ট হয় না, এনভায়রনমেন্টকে বাদ দিয়ে মানুষ হয় না, কারণ প্রত্যেকে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজে ডিবেট যদি করতে হয়, তাহলে তার নেগেটিভ পজিটিভ দিকগুলি সব কিছুই আলোচনা করতে হয়। এবং এই যে আমরা এনভায়রনমেন্ট বলছি, একটা তো ফিজিক্যাল এনভায়রনমেন্টের কথা আমি এতদিন ধরে আলোচনা করে চলেছি, কিন্তু এনভায়রনমেন্ট কি শুধু ফিজিক্যাল এনভায়রনমেন্ট? কালচারাল এনভায়রনমেন্ট নয়, মেডিসিনাল এনভায়রনমেন্ট নয়। অর্থাৎ হসপিটালে যে পরিবেশ বা বিদ্যালয়ে যে শিক্ষার পরিবেশ, যে সুস্থ পরিবেশ, কাজের জায়গায় যে কাজের একটা সুস্থ পরিবেশ, সব কিছু মিলিয়েই তো এনভায়রনমেন্ট। কারণ হেলথ মানে কিন্তু শুধু ফিজিক্যাল হেলথ নয়, হেলথ মানে একটা মানুষ সর্বাঙ্গীন ভাবে যদি সুস্থ থাকে, তবেই কিন্তু বলা হবে সেই মানুষটি হেলদি। অর্থাৎ তার যে ইন্টেলিজেন্ট, সেটাকে ঠিক রাখতে হবে, তার চিন্তা ভাবনার ক্ষমতাকে ঠিক রাখতে হবে, তার যে শিক্ষার তার যে অধিকার,
তার মত প্রকাশের অধিকারকে তার জন্য সুস্থ পরিবেশ লাগবে, এবং সে যখন একটা চাকরিতে ঢুকছে তখন সে যাতে এক্সপ্লয়েটেড না হয় তার দারিদ্র্যের কারণে, এবং এক্সপ্লয়েটেড হয়ে সে যাতে নিজের জীবনটা নিজে নিতে না হয়, এরকম পরিবেশ যাতে সৃষ্টি না হয়। এবং যারা সিনিয়র সিটিজেন আছে, বয়স্করা আছে, তাদের যে সুস্থতা, তাদের যে দায় দায়িত্ব, সেটাও কিন্তু একটা হেলদি পরিবেশের মধ্যে পড়ে। সব মিলিয়েই কিন্তু এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট ইন টোটালিটি যদি ঠিক থাকে, ধরুন আপনি আপনার পাড়াতে রয়েছেন, কনস্ট্যান্ট আপনার উপরে হুমকি আসছে, আপনি এই বাড়িটা ছেড়ে দিন, আমরা এটাকে প্রমোটিং করব, তাহলে কি সেই এনভায়রনমেন্টকে, পাড়ার এনভায়রনমেন্টকে আমি সুস্থ বলবো? না। তবে কি আমার হেলথটা ভালো থাকবে? না। তাহলে এনভায়রনমেন্টটা একটা ছোট্ট একটা কথা, কিন্তু একটা বিরাট, তার যে মিনিংটা কিন্তু অনেক সম্প্রসারিত। ঠিক একইভাবে হেলথও একটা ছোট্ট কথা, হেলথের সঙ্গে কিন্তু ইন টোটালিটি তার ফিজিক্যাল হেলথ, ইন্টেলেকচুয়াল হেলথ, মেন্টাল হেলথ, কালচারাল হেলথ, সব কিছু কিন্তু জড়িয়ে, তার ইকোনমিক হেলথ, তার ইকোনমিটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কি করে আপনি তাকে সে হেলদি থাকবে? এই সব নিয়েই কিন্তু এই এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ নিয়েই কিন্তু এই ডিবেট। এবং এই এনভায়রনমেন্ট ও হেলথ এখন এমন একটা, এই আলোচনাটা এমন একটা মাত্রা পেয়েছে যে পোস্ট কলোনিয়াল পিরিয়ডে, যেটা নিয়ে একটা আন্তর্জাতিক স্তরে অনেক আলোচনা, অনেক অ্যাক্ট পাস হয়েছে। ইউনাইটেড নেশনস এ নিয়ে অনেক অ্যাক্ট পাস করেছে। এবং আরেকটা বিষয়, যে এই এনভায়রনমেন্টের সঙ্গে ডেভেলপমেন্টের কি সম্পর্ক, সেটাও কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে। পোস্ট কলোনিয়াল পিরিয়ডে যারা এসেছেন শাসকরা, তারা কি বলেছেন, এতদিন পর্যন্ত যারা কলোনিয়াল যারা ছিলেন মাস্টার, তারা আমাদেরকে অনেক এক্সপ্লয়েট করে গেছেন, কিন্তু আমরা আপনাদের জন্য একটা সুন্দর, একটা উজ্জ্বল দিগন্ত তুলে ধরব, যেখানে কলকারখানা তৈরি হবে, যেখানে বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থার কোনো অভাব থাকবে না, যেখানে চাকরি বাকরি অর্থাৎ এমপ্লয়মেন্টের কোনো অভাব থাকবে না, পারিবারিক পরিকল্পনার সুবন্দোবস্ত হবে, এরকম ইত্যাদি বিভিন্ন, যেখানে নগরায়ন হবে, কেউ অনেক উন্নত করা হবে। অর্থাৎ কৃষি আমাদের বর্তমান, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকেই তারা বর্তমানে নিয়ে এসেছে। অর্থাৎ কৃষি এবং শিল্পর মধ্যে তারা একটা জয়েন্ট একটা ভেঞ্চার করেছে, যেটা আমরা অতি প্রাচীনকালে, আমরা যদি হরপ্পা মহেঞ্জোদড়োর যুগে যদি ফিরে যাই, সেখানেই আমরা একদিকে দেখেছি বড় বড় নৌকার ছাপ লোথালে, আবার ওদিকে হরপ্পাতে আমরা শস্যগুলাও দেখেছি। তাহলে শিল্পকে, অর্থাৎ এগ্রিকালচারকে বাদ দিয়ে শিল্প হয় না, কারণ ইট কাঠ তো আমরা খেতে পারবো না, আমাদের খাদ্যের জন্য কিন্তু সে গ্রামেই ফিরতে হবে। সেই গ্রামের যে শস্য, সেই শস্য যাতে পেস্ট ফ্রি থাকতে পারে, কীটনাশক ফ্রি থাকতে পারে, কারণ আজকাল বলে বাজার থেকে সবকিছু নিয়ে এসে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়। কেন না, যেসব কীটনাশক ছড়ানো হচ্ছে
সেই সব কীটনাশকগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমাদেরকে ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ, এই যে আজকাল দেখছেন ক্যান্সার কিরকম এপিডেমিকের মতন ছড়িয়ে যাচ্ছে, অথচ যারা কোনোদিন ধূমপান করেনি, যারা কোনোদিন মদ সেবন করেনি, মদ্যপান করেনি, তারা কেন এত আক্রান্ত হচ্ছে না? তার কারণ হচ্ছে ফাস্ট ফুড, অর্থাৎ আমরা এমন এমন খাদ্য খাচ্ছি যেটাকে অনেক সুস্বাদু করার জন্য অনেক কেমিক্যাল দেওয়া হচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না। তার মধ্যে একটা আজিনামোটো, তার উল্লেখ করলাম, এবং যে কীটনাশক ছড়ানো হচ্ছে সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। আবার প্যাসিভ স্মোকার তো স্মোকিং তো আছেই, সামনে কেউ স্মোক করলে তার ধোঁয়া আমার শরীরে ঢুকে যাচ্ছে। তো এইভাবে যে অনেক চেষ্টা সত্ত্বেও কিন্তু আমাদের চোখের আড়ালেই কিন্তু এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে, কি বাড়িতে কি বাইরে, এবং তার জন্য হেলথে একটা প্রভাব হচ্ছে। আর কি, এই যে বড় বড় কলকারখানা, অনেক সময় দেখা যাচ্ছে সেখান থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে বহু মানুষ মারা গেছে, তারপরে বাজি তৈরি করতে গিয়ে মারা যাচ্ছে, নানান রকম মানে এমন কিছু কেমিক্যাল তৈরি করতে গিয়ে তার থেকে যে ধূম নির্গত হচ্ছে তাতে আশেপাশের মানুষ মারা গেছে। আপনারা নিশ্চয়ই ভোপাল যে গ্যাস, সেই গ্যাস নির্গত হওয়ার ফলে কত মানুষ যে মারা গিয়েছিল সেই ইনসিডেন্টটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কাজে ডেভেলপমেন্ট নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু আগের দিনও বলেছি, তার আগের দিন বলেছি, নট এট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট। কাজে এইটা নিয়ে কিন্তু অনেক আইন কিছু পাস হয়েছে, কাজে সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটা মানুষের উপর নির্ভর করছে, এবং সরকারি শাসকদের উপর প্লাস কোর্টের উপর। তাহলে আমরা কি দেখছি, পরিবেশের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক আছে, এবং মানুষের সঙ্গে মানব সভ্যতার সঙ্গে ডেভেলপমেন্টের একটা সম্পর্ক আছে। কিন্তু সেই ডেভেলপমেন্ট যদি পরিবেশের সুস্থতাকে অবহেলা করে হয়, তবে নিশ্চিতভাবে তা জীবজগতের উপর প্রভাব বিস্তার করবে। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন এই বিষয়ে অনেক কিছু ভাবছে। তারা প্রাইমারি যে প্রাথমিক যে হেলথ কেয়ার, যেগুলো ন্যূনতম, তার উপরে জোর দিয়েছে, এবং বলছে 1946-এই বলা হয়েছিল হুতে যে স্বাস্থ্য রক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কিন্তু সত্যি কি সেটা রক্ষা হচ্ছে? অসুস্থ মানুষ যখন গেল হাসপাতালে বা নার্সিং হোমে, জায়গা নেই, সিট নেই, বা রেফার করে দিচ্ছে অন্য জায়গায়, মানে কি করে মৌলিক অধিকার রক্ষিত হলো? 1948-এর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, এটা তো আমাদের হিউম্যান রাইট যদি হয়, আর্টিকেল 25-এ স্বাস্থ্যের অধিকারের কথা বলা হয়েছে। যদিও আমাদের স্বাস্থ্যের অধিকার কিন্তু আমরা রক্ষা করতে আজও আমরা সেইভাবে পারছি না। আমরা কি কোনো প্রতিবাদ করতে পারছি? আমরা কি বলছি স্বাস্থ্যের রক্ষা করতেই হবে, এটা আমাদের অধিকার? 1966-তে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল, কালচারাল রাইটসেও এই বিষয়টি স্বীকার করা হয়েছিল, কিন্তু বাস্তবে কতখানি এগুলো রূপায়িত হচ্ছে সেইটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। 78-এ আলমা আটা কনফারেন্সে ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ সার্বিক যে স্বাস্থ্যের যে সুব্যবস্থা করা, সেটার একটা আন্তর্জাতিকভাবে সেটার একটা ধ্বনি উঠেছিল। এবং 1979-তে ইটালির বেল্লাভিওতে রকফেলার ফাউন্ডেশন কিন্তু এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিল, এবং হেলথ অ্যান্ড পপুলেশন ডেভেলপমেন্ট কনফারেন্স আয়োজন করেছিল। কিন্তু দুঃখের কথা, ভারত কেন, সারা পৃথিবী জুড়ে অনেক হেলথ কনফারেন্স হচ্ছে, অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে। এই যে রোববার দিনকে
অ্যালজাইমার নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু কটা বাড়িতে অ্যালজাইমার পেশেন্টদেরকে সেইভাবে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে? একবার যদি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন তবে দেখতে পাবেন। সত্যি কি সেইভাবে তাদের ফ্রেন্ডলি ভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, নাকি তাদের প্রতি উদাসীন থাকা হচ্ছে? এছাড়া এই যে প্রাইমারি হেলথ কেয়ার, সিলেক্টিভ প্রাইমারি হেলথ কেয়ারের ওপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে জিওবিআইএফএফ এবং তার সঙ্গে গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন ট্রিটমেন্ট, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন, ফুড সাপ্লিমেন্টেশন, ফিমেল লিটারেসি, ফ্যামিলি প্ল্যানিং, এগুলো তো আছেই। অর্থাৎ যে আমাদের যে প্রতি মুহূর্তে আমাদের যে স্বাস্থ্য সচেতনতা, সেটার উপরে একটা মনিটরিং করা, যে যা যা ওষুধ খাওয়ানো, যে পোলিও নিয়ে এত বেশি কেন প্রচার হয়, সেটার উপর সেটা যথেষ্ট সুলক্ষণ। তারপরে মাতৃদুগ্ধ যে বাচ্চাদের পক্ষে সুরক্ষিত করে বাচ্চাদেরকে, এবং নানান রকম টিকাকরণ, এবং ফিমেল লিটারেসি, মা যদি শিক্ষিত না হয় তাহলে সন্তান সুশিক্ষা পায় না, এবং পরিবারে যদি অতিরিক্ত বেশি সন্তান হয় তাহলে সেই পরিবারের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে হেলথ সেটা নষ্ট হয়। এবং 1947 থেকে 1983 এবং এখনো পর্যন্ত নানান রকম স্বাস্থ্যনীতি, জাতীয় স্বাস্থ্যনীতি গ্রহণ করতে দেখা গেছে, এবং ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও এই জাতীয় স্বাস্থ্যনীতি, যেটা 1983-তে গৃহীত হয়েছিল, সেটা আরো বেশি এক্সটেন্ডেড হয়। কিন্তু একটা জিনিস দেখার, 2000-এর পর থেকে কোথায় যেন সরকারি উদ্যোগের পরিবর্তে বেসরকারি, যেটা আমরা এই যে বলছিলাম যে ইন্স্যুরেন্স করা, আমাদের একটা চিন্তা বছরে একবার করে যে মেডিক্লেমের টাকা দিতে হবে, না হলে কি হবে, রোগ হলে আমাদের কি হবে, তাহলে এটা যদি সরকার দায়িত্ব নিত তাহলে তো আমাদের এই চিন্তা থাকতো না। এই সুযোগে বেসরকারি স্বাস্থ্য উদ্যোগগুলো এসে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এসে গেছে, তারা তাদের যে নিজেদের স্বার্থ অবশ্যই দেখবে আমাদের স্বার্থ অপেক্ষা। এবং 2000-এর মধ্যে সকলের সুরক্ষার, সুস্থতার বন্দোবস্ত করা হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটি হয়তো হয়ে ওঠেনি। তবে এটা বলা হয়েছিল যে হেলথ কেয়ার ব্যবস্থা কিন্তু সরকার আর পুরোপুরি নিতে পারবে না, সেটা ফ্রি নয়, সেটা স্পষ্ট হয়ে গেছিল ওই 80-90-এর দশকে। এবং ধীরে ধীরে দেখলাম আমরা 90-এর দশকে নানান এনজিও এসে যাচ্ছে এবং প্রাইভেট পার্টনাররা এসে যাচ্ছে, এবং 2002-তেও সেই একই সার্বিক সুস্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবার কথা বলা হচ্ছে। 2000-এ এনপিপি বা ন্যাশনাল পপুলেশন পলিসি কথা উল্লেখযোগ্য। এর দ্বারা ভারত সরকার কি বলছে, যে জনস্বাস্থ্য রক্ষা আমাদের একটা কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট স্বরূপ তারা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি-তে স্বাক্ষর করছে। এই প্রসঙ্গে NRHM বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন, অর্থাৎ এই যে স্বাস্থ্য ব্যবস্থা কেবল শহরে নয় গ্রামেও যাতে ছড়িয়ে দেওয়া যায়, সেই বন্দোবস্ত করা হয়েছিল। এই NRHM এর সঙ্গে যুক্ত ছিল IMR বা ইনফ্যান্ট মর্টালিটি রেট। এই যে আগেকার দিনে অতটা সচেতনতা ছিল না বলে বাচ্চা জন্মের পরেই যে মারা যেত, সেটা কতখানি কমানো যায়, এটা নিয়ে অবশ্য ডাক্তাররা এখন অনেক সচেতন, এবং মাকে তার প্রেগন্যান্সির সময়কে নানান রকম ইনজেকশন, টিকা এগুলো দেওয়া হচ্ছে, এবং মায়েরাও যথেষ্ট সচেতন এখন। কাজে সেই বিষয়টি সত্যি উল্লেখযোগ্য। এবং ম্যাটারনাল মর্টালিটি রেট MMR, সেটাও কিন্তু আগে পুয়ার ছিল। আমরা শুনেছিলাম যখন কলোনিয়াল পিরিয়ডে, তখন প্রথম দিকে যখন
মহিলাদের এই প্রেগন্যান্সির সময় কিন্তু বাচ্চা প্রসবের জন্য হসপিটালে যাওয়াটা একটা মানে কি বলবো, এটা সামাজিকভাবে এটা গ্রহণ করা হতো না। তখন সেই নোংরা ঘরে নোংরা পরিবেশে দায়ীরা এসে তখন সন্তান প্রসব করাতেন। অধিকাংশ সময় দায়ীদের কোনো অভিজ্ঞতা ছিল না, যার জন্য বাচ্চা মারা যেত এবং মাও মারা যেত এবং নানান রকম ডিজিজ হতো। দ্বাদশ, এই কলকাতা শহরেই এটা দেখা গেছে, দ্বাদশ পরিকল্পনাতে আরবান কোরের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কেবল গ্রাম বাংলাতেই যে দরিদ্র রয়েছে তা না, এই শহরেও যে নগরেও যে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বিরাজ করেন সে কথা স্বীকার করে নেওয়া হয়েছিল দ্বাদশ পরিকল্পনায়। 2009 স্বাস্থ্যনীতিতে পিআইপি বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের কথা উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ যা যা প্রোগ্রাম বা প্রজেক্ট নেওয়া হয়েছে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা হয়, রূপায়িত করা হয়, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে কিনা ঘরে ঘরে গিয়ে সেগুলো পরীক্ষা করা, পানীয় জলটা যাতে স্বাস্থ্যসম্মত থাকে, চারপাশের পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে। কিন্তু আপনি যদি দরজার ঘরের বাইরে গিয়ে দেখুন যেখানে সেখানে আবর্জনা ডাই করে পড়ে রয়েছে রাস্তার ধারে। তো এইখানে বহু জায়গায় অনেক পরিচ্ছন্ন আছে ঠিকই, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু এই পরিচ্ছন্নতার অভাব আছে এবং সেক্ষেত্রে লোকাল মানুষও যেমন জড়িত, যখন তখন নোংরা ফেলছেন তারা, আবার যারা পরিষ্কার সাফাই কর্মী তাদের অবদানও কম নয় এখানে। অঙ্গনবাড়ি আশা কর্মী তাদেরকে ঘরে ঘরে পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য, কিন্তু সবাই সেটা মেনে নিচ্ছেন না বা তাকে কর্ণপাতও করছেন না। জেনেভাতে, অর্থাৎ আমি বলতে চাইছি অনেক বিশ্ব স্বাস্থ্য সম্মেলন হচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে এবং দেশীয় স্তরে, কিন্তু কজন মানুষ সেটা মনে রাখছেন। এখনো পর্যন্ত দেখুন আপনি ডালহৌসি পাড়াতে কাটা ফল খাচ্ছে, তার মধ্যে মাছি বসছে, মশা বসছে, পোকা বসছে। করোনার সময়ও আমি দেখেছি মানুষ কাটা ফল খাচ্ছে। সরকারের পক্ষে সবকিছু দেখা সম্ভব নয়, মানুষকে সচেতন হতে হবে। জেনেভাতে 65তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু এই স্বাস্থ্যটা মৌলিক অধিকার সে কথা বলা হয়েছে। তাছাড়া ইউনিভার্সাল হেলথ কভারেজ বা ইউএইচসির কথা বলা হয়েছে। 2010-এ যে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে সেইখানে কি তৈরি করা হয়েছে না, HLEG বা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ, সমস্ত এক্সপার্টদের তার সদস্য করে বলা হয়েছে আপনাদের আমরা স্বাস্থ্য আধিকারিক করে দিলাম, আপনারা এবার অনেক রকম প্রজেক্ট তৈরি করুন যাতে মানুষের ভালো হয়, কিন্তু সেটা সব সময় বাস্তবায়িত হয় না। 2017-তে ইন্স্যুরেন্স বেসড অ্যাপ্রোচ এবং ফিসক্যাল ক্যাপাসিটির উপরে জোর দেওয়া হয়। অর্থাৎ এখানে কি বলা হলো, ইন্স্যুরেন্স করাটা অত্যন্ত জরুরি, মানুষের স্বাস্থ্য বীমা, এবং সরকারের যা ব্যয় তাতে সরকারের পক্ষে মানুষের স্বাস্থ্য সামগ্রিকভাবে এটাকে ফ্রি করা সম্ভব নয়। কাজেই কিছুটা সরকার দেবে, কিছুটা মানুষ দেবে। এই তাহলে আর যদি সরকার দেয় তাহলে তার ফিসক্যাল ক্যাপাসিটি বাড়াতে হবে, সেখানে অন্য জায়গা থেকে তাকে সেই কর তুলতে হবে। 2017-তে এই স্বাস্থ্য পরিকল্পনার প্রজেক্টের সঙ্গে নারীদেরকেও যুক্ত করা হলো যাতে তারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে পারে, এবং আয়ুষ প্রকল্প করলেন কেন্দ্রীয় সরকার, যেখানে বলা হলো সনাতন স্বাস্থ্যরীতি অর্থাৎ আয়ুর্বেদের উপরেও কিন্তু, যেটা আমরা করোনার সময় দেখেছি, আয়ুর্বেদের উপর হোমিওপ্যাথির উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং সরকারি ইন্স্যুরেন্স অপেক্ষা ব্যক্তিগত ইন্স্যুরেন্সকে তুলে ধরা হয়েছে। 2017-তে ন্যাশনাল মেডিকেল বিলে অল্টারনেটিভ মেডিসিন, এই যে আয়ুর্বেদ এটা একটা অল্টারনেটিভ মেডিসিন,
এবং এখানে কি বলা হলো যে যারা দেশীয় বৈদ্য তারা একটা ব্রিজ কোর্স করলে তারা কিন্তু অ্যালোপ্যাথি তারা ওষুধ প্রেসক্রাইব করতে পারবে, তাদেরকে ব্যান্ড করে দেওয়া হলো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য রক্ষার সঙ্গে পরিবেশের একটা নিবিড় যোগাযোগ রয়েছে, যেটা এতক্ষণ বললাম। প্রকৃতির সঙ্গে মানুষের সুস্থতা, প্রকৃতি মানে কিন্তু শুধু ফিজিক্যাল নয়, অর্থনৈতিক, সামাজিক, কালচারাল সবকিছু। প্রভিশনাল, রেগুলেটিং, সাপোর্টিং কালচারাল সার্ভিস, তাহলে শুধু যদি ফিজিক্যাল হতো তাহলে এতগুলো সার্ভিসের কথা কেন বলা হয়েছে? হেলথ সার্ভিস, ইরিগেশন, অর্থাৎ ইরিগেশন সিস্টেমটা ভালো থাকতে হবে যাতে চাষবাস ভালো হয়, যাতে ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি ভালো হয়, ক্লাইমেটের রেগুলেশন, নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, এবং সয়েল ফরমেশন, রিলিজিয়াস, রিক্রিয়েশনাল সার্ভিস, সমস্ত, অর্থাৎ আমি যে সার্বিক একটা প্রকৃতি বা পরিবেশের কথা বলছিলাম এখানে সেটাই বলা হয়েছে। নিউট্রিশন, অর্থাৎ আমরা যে খাদ্যটা খাচ্ছি সেটা কতখানি আমাদের স্বাস্থ্যসম্মত, যে মাটিতে সেটা হচ্ছে, স্বাস্থ্য যে এগ্রিকালচারটা হচ্ছে সেটা কতখানি ইকো ফ্রেন্ডলি, কতখানি সেটা এগ্রিকালচারটাকে উন্নত করবে। মাঝখানে আপনারা জানেন কিনা জানি না যে হঠাৎ দেখা গেল যে বিভিন্ন আলু খুব খারাপ বেরোচ্ছে, পেঁয়াজ খুব খারাপ বেরোচ্ছে, বলছে জমিটাই খারাপ হয়ে গেছে। তাহলে এটা তো পরিবেশের একটা অবদান। সেই পরিবেশকে কি করে ভালো রেখে মানুষের কাছে সুস্থ খাদ্য পৌঁছে দেওয়া যায়, তার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে, ভূমিক্ষয়, এই যে খাদান, যে নদীর থেকে যে বালি তুলে নেওয়া হচ্ছে, এই যে মাটি তুলে নেওয়া হচ্ছে, এগুলো তো পরিবেশের ভীষণ ক্ষতি করছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ এই কাজগুলো করে যাচ্ছে, যার ফলে মানুষের স্বাস্থ্য নষ্ট হচ্ছে। যদি নদীর জল দূষিত হয়ে যায়, সেই জল যারা পান করবে তারাই কলেরায় আক্রান্ত হবে। তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এছাড়া জনসংখ্যা বৃদ্ধিটাকেও কিন্তু কার্টেল করতে হবে, সেটাকে সীমাবদ্ধ রাখতে হবে। এর জন্য কিন্তু সরকারকে আইন করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটাও ইনডাইরেক্টলি কিন্তু আমাদের স্বাস্থ্যহানি, মায়েদের স্বাস্থ্যহানির কারণ, পরিবারের অর্থনৈতিক স্বাস্থ্যহানির কারণ। এবং নানান রকম আইন পাস হয়েছে এই পরিবেশ রক্ষার জন্য। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াটার অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, এয়ার অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ৭২, ৭৪, ৮০, ৮১, ৮৬ বিভিন্ন সময়। এবং বলা হচ্ছে যে মহারাষ্ট্রের চন্দ্রপুরায় যে দূষণ হয়েছিল তাতে কিন্তু বাসিন্দাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়েছিল। কাজে স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক রয়েছে সেটা বারংবার বলা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য রক্ষার্থে পরিবেশের গুরুত্ব, রিও কনভেনশন 1992, কিয়োটো প্রোটোকল 1997, প্যারিস এগ্রিমেন্ট প্রভৃতিতেও কিন্তু স্বীকৃত হয়েছে। 2002-তে সুপ্রিম কোর্ট সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটি গঠনের কথা বলেছেন এবং এই কমিটির সৌজন্যে কিন্তু 2001-এ দিল্লি থেকে ডিজেল বাস বন্ধ করা হয়। 2011-তে তৈরি হলো এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যেটাতে বলা হচ্ছে যে 10 আর 15 এই পুরনো গাড়িগুলোকে সব তুলে দিতে হবে। কিন্তু দূষণ সমস্যার সমাধান হয়নি। সর্দার সরোবর বাঁধ, চেহরি বাঁধ, কানপুর চামড়া কারখানা, এরকম আরো কত উদাহরণ রয়েছে যেগুলো বারে বারে যে ভৌগোলিক পরিবেশকে নষ্ট করে, যেটা সার্বিকভাবে মানুষের পরিবেশ নষ্ট করছে, স্থানীয় পরিবেশ নষ্ট করছে এবং একটা ল্যান্ডস্লাইডের একটা বিরাট একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে, আদিবাসীদের তাদের জীবিকা থেকে বঞ্চিত করছে।
এমিশনস ট্রেডিং স্কিম, আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ইত্যাদি নানান রকম প্রজেক্ট হয়েছে। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আরো জোরালো করার কথা বলা হয়েছে। 2011-তে তৈরি হয়েছে নেমা বা ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাপ্রেজাল অ্যান্ড মনিটরিং অথরিটি। এই যে এত রকম কিছু হয়েছে, তার দ্বারা কি মনে হয় যে সব কিছু ভালো হয়ে গেছে? তবু বলে না, একই কথা বার বলতে বলতে সেটা কিন্তু কাজে লেগে যায়। পরিবেশ ও প্রগতির, পরিবেশেরও প্রয়োজন আছে সুস্থ পরিবেশ, আর অগ্রগতির প্রয়োজন আছে, কিন্তু সেই অগ্রগতিকে সুস্থ হতে হবে, ইকো ফ্রেন্ডলি হতে হবে। কাজেই তার সহাবস্থান বাঞ্ছনীয়। স্বাধীনতার পরে একের পর এক অগ্রগতি হচ্ছে, তার আমরা একের পর এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিচ্ছি। তাছাড়া সরকার যখন 5 বছর পর পর যখন ভোট হয়, তখন তারা অনেক রকম অ্যাসিওরেন্স দেন মানুষকে। তার মধ্যে কিছু পূর্ণ হয়, কিছু পূর্ণ হয় না। কিন্তু সরকার জানে যে তারা জনগণের প্রতি দায়বদ্ধ। কাজে একেবারেই যদি কোনো কিছু না করা হয়, তবে পরের যে 5 বছর পর তারা কিন্তু আর ফিরে আসতে পারবে না। কাজে যেই সমস্ত লোকালিটিতে সরকার বলেছিল তোমাদেরকে আমরা ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেবো, সেই পাহাড়ি জায়গায় যেখানে আলো ছিল না, তার জন্য বাঁধ নির্মাণ করেছে। কিন্তু সেই বাঁধ নির্মাণ যদি নদীর গতিকে রোধ করে দেয়, তবে তো সেটা পরিবেশের পক্ষে ভালো নয়। এছাড়া অনেক ভালো কাজও হয়েছে, অনেক আধুনিক শহর তৈরি হয়েছে, অনেক আপনার স্কুল কলেজ তৈরি হয়েছে, এয়ারপোর্ট তৈরি হয়েছে, রেলপথ তৈরি হয়েছে, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক বেড়েছে। বিশেষ করে মোদী সরকার এমন এমন জায়গাকে, রিমোট জায়গাকে তারা তিনি যে যুক্ত করেছেন, তাতে অনেক বাণিজ্যিক সুবিধা হয়েছে। NH1 যে লেহ লাদাখ অঞ্চল, বা এই যে আপনার অটল টানেল, যেটা এক সময় রোটাং পাস বরফে যখন জমে থাকতো, তখন আর্মির পক্ষে সেখানে রিমোট জায়গায় খাবার পৌঁছে দেওয়ার অসুবিধা হতো, কিন্তু এই অটল টানেলের মাধ্যমে কিন্তু সারা বছর তারা যেতে পারবে। কিন্তু বাঁধ নির্মাণ, এই বাঁধ নির্মাণ কিন্তু সেই অঞ্চলের পক্ষে খুব একটা ভালো ফল দেয়নি। বিদ্যুৎ এসেছে ঠিকই, অনেক নতুন নতুন হোটেল তৈরি হয়েছে, কিন্তু at the cost of পরিবেশ। কাজেই রাষ্ট্রকে মনে রাখা দরকার, উন্নয়নমূলক কাজ চলবে, এবং সেই উন্নয়ন শুরু হয়েছিল প্রেসিডেন্ট ট্রুম্যানের সময় থেকে। তিনি ঠান্ডা যুদ্ধের সময় উন্নয়নশীল দেশগুলিকে অনেক আর্থিক সাহায্য দিয়েছেন, যার ফলে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কৃষির ক্ষেত্রে। ভারতের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 48 আর 51 এতেও এর উল্লেখ রয়েছে। এছাড়া ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট হয়েছে 1987, সেটাও কন্টিনিউ, এবং আদিবাসীদের অরণ্য সম্পদ থেকে বঞ্চিত করার জন্য তাদের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তার জন্য চিপকো আন্দোলন হয়েছে। একইভাবে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে। কিন্তু অসাবধানতায় অনেক বিপদ এসেছে। কাজেই আন্তর্জাতিক স্তরে ব্রুন্ডল্যান্ড কমিশন তৈরি হয়েছে, CBNRN এর কথা বলা হয়েছে, অর্থাৎ কমিউনিটি বেসড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ এমন রিসোর্স ব্যবহার করতে হবে যেটা মানুষের পক্ষে উপযোগী হবে। এবং ইউনাইটেড নেশন 2015-র আগেই কিন্তু MDG-কে বাস্তবে রূপায়িত করার কথা বলেছিল, এবং 2015-তে উনি 2030-এর যে এজেন্ডা,
সেখানেও কিন্তু উষ্ণায়ন গুরুত্ব পেয়েছে, দারিদ্র্য দূরীকরণ, প্রাথমিক বাধ্যতামূলক স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি গুরুত্ব পেয়েছে। এছাড়া 87-তে মন্ট্রিল প্রোটোকল পাস হয়েছিল। এছাড়া ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যান্ড এজেন্ডা, 21st of UN Earth Summit 1992 ইত্যাদি অনেক কিছু সামিট হয়েছে। এবং পরিবেশের আলোচনার সঙ্গে জলবায়ুর যে একটা গুরুত্ব রয়েছে, প্রকৃতির গুরুত্ব রয়েছে, মানুষের স্বাস্থ্যের গুরুত্ব রয়েছে, সবই ঠিক, কিন্তু মাত্রাতিরিক্ত দূষণ কিন্তু স্বাস্থ্যের হানি করে। যে দিল্লিতে এত দূষণ, মানুষ নেবুলাইজার, মাস্ক এসব ব্যবহার করছে। কাজে গ্রিন ইকোনমি তখনই সফল হবে যখন তা পরিবেশের পক্ষে ফেভারেবল হবে, তখনই কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। কাজেই একটা কথা, সামগ্রিক যে আলোচনাটা হলো তার দ্বারা একটা বার্তা নিশ্চয়ই আপনাদের সামনে পৌঁছে গেছে। সেটি হচ্ছে পরিবেশের সঙ্গে মানুষের, শুধু মানুষ কেন, এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, আদার দ্যান হিউম্যান বিং, সবারই কিন্তু সম্পর্ক রয়েছে। পরিবেশ যদি দূষিত হয়ে যায় তবে কিন্তু প্রাণীরাও এক্সটিংক্ট করে যাবে, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, সিন্ধু সভ্যতার পড়া যেহেতু হিস্ট্রি স্টুডেন্ট, সেখানে আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের ফলে এমন এমন ফাইন্ডিংস হয়েছে যেখানে মনে করা হচ্ছিল একসময় একটা ডেন্স ফরেস্ট ছিল, অথচ আমরা জানি দুঃখ মরুভূমি। সেখানে যেমন এমন এমন উদ্ভিদ ছিল যা এখন হারিয়ে গেছে, নদী ছিল যা হারিয়ে গেছে, এবং অনেক ওয়াইল্ড অ্যানিমেল ছিল যাও হারিয়ে গেছে। তাহলে ওয়াইল্ড অ্যানিমেল স্কেলিটন তখনই পাওয়া যায় যখন ডেন্স ফরেস্ট সেখানে থাকে। আমরা পরিবেশকে রক্ষার জন্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে, এবং আমরা ডেভেলপমেন্টকে কখনোই বাদ দেব না, কিন্তু সেই ডেভেলপমেন্ট যদি হেলথের পরিপন্থী হয়, যদি এনভায়রনমেন্টের পরিপন্থী হয়, তাহলে কিন্তু সেই যে ডেভেলপমেন্টের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। কারণ অচিরেই এর কারণে মানব সভ্যতা ধ্বংসের মুখে এগিয়ে যাবে। পোস্ট কলোনিয়াল সোসাইটিতে যতই ডেভেলপমেন্টাল প্রজেক্ট হোক না কেন, সবকিছু কিন্তু এনভায়রনমেন্টকে রক্ষা করেই করতে হবে। এই বলে একটা ভবিষ্যতের আশা নিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। নমস্কার।